আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষের জন্য আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সাথে অনার্স তৃতীয় বর্ষের জন্য আমার প্ল্যান্ট প্যাথোলজি ক্লাসের 6th লেকচার ক্লাস। আর আমাদের আজকের টপিকস টক্সিন ইন রিলেশন টু প্ল্যান্ট ডিজিজ। টক্সিন ইন রিলেশন টু প্ল্যান্ট ডিজিজ হচ্ছে আজকের আমাদের টপিকস। আজকে আমাদের সিলেবাসের যে এটা পড়বো সেটা এটা হচ্ছে টক্সিন ইন রিলেশন টু প্ল্যান্ট ডিজিজ। সেখানে টপিকস গুলো কি আজকে তোমরা একটু জেনে নাও যে আজকে আমরা কি পড়বো। টপিকস গুলো আজকে কোন টপিকস গুলো পড়বো আমরা হচ্ছে দেখো, কোষের পোষকের ত্বকের এবং কোষ প্রাচীরের গঠন। ঠিক আছে, তারপর পড়ব রাসায়নিক অস্ত্র। এটা এই রাসায়নিক অস্ত্র আবার হচ্ছে পোষকের ক্ষেত্রে যে টক্সিন সেটাকে বলা হচ্ছে যে রাসায়নিক অস্ত্র। আরটা আছে কি রাসায়নিক অস্ত্র বা হচ্ছে কেমিক্যাল ওয়েপন্স। আরটা হচ্ছে মেকানিক্যাল ফোর্স বা যান্ত্রিক বল বা মেকানিক্যাল ফোর্স। আচ্ছা, কি বলেছি যে টক্সিন ইন রিলেশন টু প্ল্যান্ট ডিজিজ। আমরা তোমরা গত ক্লাসে যারা ছিলে নিশ্চয়ই মনে আছে, আমরা পড়েছিলাম গত ক্লাসের টপিকটা ছিল ডিফেন্সের উপর পড়েছিলাম, তাই না? যে আমরা তো প্যাথোলজি অনেকদিন ধরে পড়ছি, আমরা জানি নিশ্চয়ই, তাই না? তোমাদের সবাই নিশ্চয়ই মনে আছে যে প্যাথোজেনটা কি, হোস্টটা কি। হ্যাঁ, আমি আবারও বলছি। তারপর দেখো, উদ্ভিদ বা যে সমস্ত দেহে উদ্ভিদে, যেহেতু আমরা উদ্ভিদ নিয়ে পড়ছি, তো উদ্ভিদের ক্ষেত্রে বলা যায় যে উদ্ভিদ দেহে কিছু কি থাকে, যে পরজীবী হিসেবে কিছু অণুজীব বাস করে। যে সমস্ত অণুজীবগুলো সংক্রমণশীল নয় তাদেরকে বলা হয় পরজীবী। আর যারা সংক্রমণশীল মানে কি, যারা রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টিকারী জীবকে বলা হচ্ছে যে রোগ সৃষ্টিকারী জীব মানে অণুজীবকে বলা হয় প্যাথোজেন। এবং যেগুলো রোগ সৃষ্টি করে না, শুধুমাত্র কি পোষক বা হোস্টের উপর নির্ভরশীল থাকে খাদ্য এবং আশ্রয়ের ব্যাপারে, সেটাকে বলা হয় কি পরজীবী। আমরা গত ক্লাসে হোস্ট যে ডিফেন্স গুলো ইয়ে করে, যে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো নেয় প্যাথোজেনের এগেনস্টে, সেটা আমরা জেনেছি, তাই না? আজকে আমরা পড়বো যে এই যে হোস্টের কথা বলছি, হোস্ট কোনটা, যার উপরে পরজীবী কি করে বাস করে এবং যেখানে থেকে কি করে যার উপর নির্ভরশীল হয়ে থাকে, খাবার বলো, আশ্রয়ের ব্যাপারে বলো, সেটাকে বলা হয় হোস্ট বা পোষক বলা হয়। তো এই উদ্ভিদের উপর পোষক যে উদ্ভিদ নিয়ে বলছি, তো পোষকটা হচ্ছে কি উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ হতে পারে, সেই উদ্ভিদের উপরে যে প্যাথোজেন গুলো মানে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে, সেটা হচ্ছে কি বলা হয় প্যাথোজেন। তো এই প্যাথোজেন যখন সুস্থ কোনো উদ্ভিদকে পোষক হিসেবে ব্যবহার করে, সেখানে কি করে, সে আশ্রয় গ্রহণ করে, সেখান থেকে পুষ্টি গ্রহণ করে এবং সেখানে বেঁচে থাকার জন্য বেঁচে থাকে এবং একটা সময় কি করে, সে রোগ সৃষ্টি করে। প্যাথোজেনের ক্ষেত্রে বলছি যেটা। তো তাকে যে প্যাথোজেনের দেহে প্রবেশ করতে হলে সেক্ষেত্রে তাকে কি করতে হয়, যে প্রবেশ করে থাকতে হলে সেখান থেকে খাদ্য গ্রহণ করতে হয়। তো প্যাথোজেনের দেহের যে খাদ্যটা, যে পোষকের মানে প্যাথোজেনের জন্য যে খাদ্যটা প্রয়োজন, সেটা কোথায় থাকে, পোষকের দেহে যে প্রোটোপ্লাজম আছে সেখানে সেই খাদ্যটা থাকে, যেটা থেকে প্যাথোজেনটা খাবারটা গ্রহণ করে। তো এই যে বলছি যে পোষকের ত্বকের গঠনের কথা বললাম, যে আমরা পড়বো পোষকের ত্বকের গঠন। আগের ক্লাসে এর জন্যই বললাম যে আগের ক্লাসের কথা রিপিট আসছে বারবার। একটা কথা যে গত ক্লাসে পড়িয়েছিলাম, যেটা ডিফেন্সের কথা বলছি, যে যখন কিনা প্যাথোজেন কোনো পোষককে আক্রমণ করে, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য বা প্যাথোজেনের সংক্রমণ থেকে বাঁচার জন্য হোস্ট কি করে, যে তার দিক থেকে এক ধরনের ডিফেন্স বা একটা মানে প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা সে নেয়। সেটা হতে পারে ত্বকের গঠনের ক্ষেত্রে বলতে পারো, স্ট্রাকচারাল যদি বলেছি, যেটা যে বিভিন্ন ত্বকের যে গঠনের কথা বলেছি, যে ত্বকের গঠন বা কিউটিকেল, কোষ প্রাচীর, এই গঠনগুলো তার এই ডিফেন্সিভ হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক সে ব্যবস্থা নেয়।
তো প্যাথোজেন যখন কোনো সুস্থ উদ্ভিদকে আক্রমণ করে, সেখানে প্রবেশ করে এবং সেখানে তার যে নিজস্ব যে বিবর্তনের ধারায় যে তার অর্জিত ক্ষমতা বলেন, সে সেখানে কি করে টিকে থাকে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে এবং রোগ সৃষ্টি করে। তো এই যে রোগ সৃষ্টি করে, এই সেখানে তো তাকে টিকে থাকতে হয়। তো টিকে থাকার জন্য যে তার যে প্রয়োজনীয় খাদ্যটা, সেটা কোথায় থাকে? পশুকের প্রোটোপ্লাজমে থাকে। তো প্রোটোপ্লাজম পর্যন্ত পৌঁছাতে, এই যে ডিফেন্সের কথা বলছি, যে প্রোটোপ্লাজম পর্যন্ত পৌঁছাতে কি হয়? অনেকগুলো ব্যারিয়ার তাকে অতিক্রম করতে হয়। সেটা কোষের যে প্রাচীরের যে ব্যারিয়ারটা বলো বা পোষকের ত্বকের যে ব্যারিয়ারটা, সেটা তাকে অতিক্রম করে প্যাথোজেনকে সেই প্রোটোপ্লাজম পর্যন্ত যেতে হয়। তো এই যে বলছি যে সুস্থ গাছকে যখন আক্রমণ করে, তখন কি করে যে বেশ ব্যাপারটা অনেকটা যেরকম যে বিভিন্ন বাধার কথা বলছি যে ত্বকের ক্ষেত্রে, সেটা একটা ছবি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কোষ প্রাচীরের গঠনটা কিরকম। আমি একটু উপরের দিকে চলে গেলাম যেহেতু আমার বোর্ডটা ছোট। আসলে আজানও দিচ্ছে, যার জন্য ভাবলাম যে ছবিটা এই আজানের সময় কথা বলাটা না। তো যাই হোক, যেটা বলছিলাম যে কোষের ভিতরে যখন সুস্থ উদ্ভিদকে আক্রমণ করে এবং এর দেহে কি করে যে প্রবেশ করে, অনেকগুলো ব্যারিয়ার বা বাধা পোষক থেকে সে পায় প্যাথোজেনটা। তো কেন? সেটা যে প্যাথোজেনের যে ডিফেন্সের ক্ষেত্রে গত ক্লাসে যেটা বলেছিলাম যে ত্বকের গঠনটা এমন ভাবে থাকে যেটাকে সে কি করে যে প্যাথোজেনের আক্রমণটাকে যাতে প্রতিহত করতে পারে। তো উদ্ভিদের যে বাইরে যে ত্বকের যে থাকে, যে বায়বীয় কাণ্ড বলো, কচি অংশ বলো, বিভিন্ন পাতার ত্বকের উপরে বাইরে কি থাকে? লেয়ার থাকে, বিভিন্ন ধরনের যে যে আবরণ থাকে। সেটা হতে পারে মোমের আবরণ, হতে পারে কিউটিনের মোম বা কিউটিনের আবরণ হতে পারে, এবং কিউটিকলটা এর ফলে কি হয় যে পুরো একটা কিউটিকল থাকে উদ্ভিদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও হচ্ছে যে যেটা বললাম যে এই যে বাইরের যে লেয়ারটা, সেটা হচ্ছে কি কিউটিকলের আবরণ, কিউটিকল, তাই না? যে ত্বকের যে গঠনটা, সেটা হচ্ছে যে বাইরের যে কথা বলেছি, যেটা হলো কিউটিকল বাইরে। কিউটিনের আবরণ থাকে এবং কোষপ্রাচীরটা হচ্ছে এই লেয়ারটা একটু পুরু লেয়ার, ঠিক আছে? পুরু লেয়ার থাকবে।
হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মোমের, এই অংশটা হচ্ছে মোমের আবরণ, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মোমের স্তর, মোমের ল্যামেলি, মানে যে বাইরে যে পুরো আবরণটা, কিউটিকলের বাইরে যে আবরণটা থাকে সেটা কি দ্বারা তৈরি? মোমের একটা পুরো আবরণ দ্বারা। সেটা হতে পারে মোমের স্তর, মোমের ল্যামেলি, এগুলো দ্বারা তৈরি হতে পারে। তার পরবর্তীটা স্তরটা হচ্ছে কি, যে সেলুলোজ ল্যামেলি, প্যাকটিন ল্যামেলি, তারপর এটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। ছবিটা হচ্ছে কোষ প্রাচীরের গঠন, ঠিক আছে। কোষকের ত্বকের গঠন বা কোষ প্রাচীরের গঠন। কি বলছিলাম, যে যখন প্যাথোজেন সুস্থ উদ্ভিদকে আক্রমণ করে তখন কি করে, যে অনেকগুলো বাধার সম্মুখীন হয় এবং এই যে সংক্রমণ করে, ভেতরে টিকে থাকে, হ্যাঁ, ভেতরে প্রবেশ করে এবং বৃদ্ধি ঘটায়, সেটার জন্য কি দরকার? তার খাবারের প্রয়োজন। প্যাথোজেনের জন্য বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য যে খাবারের প্রয়োজন হয় সেটা থাকে পোষকের প্রোটোপ্লাজমে। তো সেই প্রোটোপ্লাজম পর্যন্ত যেতে প্যাথোজেনকে কতগুলো ব্যারিয়ার অতিক্রম করে যেতে হয়, কারণ পোষক থেকে একটা বাধা আছে বা প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা নেওয়া থাকে, যার জন্য ওকে বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করতে হয়। সেটা কি, যে যখন সে কোষ প্রাচীরে যখন আসবে, যে ভিতরে যে প্রোটোপ্লাজমে যখন আসবে সেক্ষেত্রে কি হয়, অনেকগুলো বাধা, যেমন হচ্ছে বাইরে যে আবরণটা থাকে পুরু বা আবরণটা, সেটা হচ্ছে যে কিউটিকলের বাইরে সেটা মোম দ্বারা তৈরি থাকতে পারে। মোমের বিভিন্ন স্তরের কথা বলেছি, যে এই স্তরটা হচ্ছে মোমের স্তর, সেটা দ্বারা আবৃত থাকে। এই লেয়ারটা অতিক্রম করার পর সে যে সেলুলোজের একটা তৈরি পায়, যে সেলুলোজ এবং প্যাকটিন দ্বারা তৈরি কোষ প্রাচীর, যেটা সেই লেয়ারটা অতিক্রম করে, এবং সেই লেয়ারটা অতিক্রম করে সে প্যাথোজেনকে আবার কোষ ঝিল্লির যে লিপিড এবং প্রোটিনের সময় লিপোপ্রোটিন যেটাকে বলা হয়, যে সেই স্তরটা ভেতর করে কোষ ঝিল্লি পর্যন্ত পৌঁছায়, দেন তাকে সে কি করে প্রোটোপ্লাজম থেকে খাবার সংগ্রহ করতে পারে। তো এই পর্যন্ত যেতে প্যাথোজেনকে বেশ কতগুলো ব্যারিয়ার অতিক্রম করতে হয়, এবং এই যে প্যাথোজেন পোষকের দেহে আসে, সে পোষকও কি করে, যে মানে সে তার দিকে থেকে যে প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা গ্রহণ করে, দুইজনের মধ্যে একটা দ্বৈত, একটা বলে যে লড়াইয়ের মতো হয়, সে মানে যেটা টিকে থাকার জন্য, যে প্যাথোজেন এবং হচ্ছে পোষক দুইজনের দ্বন্দ্ব বা দ্বৈত ক্রিয়া, এক ধরনের রিয়াকশন বা এক ধরনের রাসায়নিক হতে পারে সেটা, বা গঠনগত এক ধরনের প্রতিরক্ষামূলক একটা ব্যাপার যেখানে হয়, এবং শেষ পর্যন্ত কি করে, যে যদি প্যাথোজেন টিকে থাকতে পারে দেন সেখানে সে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে, আদারওয়াইজ সে রোগ সৃষ্টি করতে পারে না। তো এই যে বললাম যে প্যাথোজেনের সুস্থ উদ্ভিদ দেহের সংক্রমণ, তারপর সেখানে বৃদ্ধি প্রাপ্ত বা খাদ্য গ্রহণ বা টিকে থাকা বা রোগ সৃষ্টি করা, এই পর্যায়টা এইটার জন্য প্যাথোজেন দুইটা ভাবে, এই যে প্যাথোজেন পশুকের দেহের কথা বলছি, যে প্রবেশ করে যে টিকে থাকতে হয়, যে তাকে যে সংক্রমণ বা প্রবেশের পরে যে সংক্রমণ করে সৃষ্টি করে রোগ তৈরি করার, এটার জন্য সে দুইটা ব্যবস্থা গ্রহণ করে। একটা হচ্ছে কি রাসায়নিক অস্ত্র, যেটা প্রথমেই বলেছি যে আমার আজকের টপিক্সের মধ্যে আছে, যে রাসায়নিক অস্ত্র, এবং হচ্ছে একটা যান্ত্রিক বল। তো রাসায়নিক অস্ত্র কোনটা তাহলে? এই যে বললাম যে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম, এগুলোর প্রাচীরকে বিগলিত করে বা বিনষ্ট করে কিংবা ধ্বংস করে পোষকের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করার জন্য প্যাথোজেন কতগুলো পদার্থ নিঃসৃত করে, কতগুলো রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যার দ্বারা সে কি করে, যে ওই পোষককে প্রতিহত করতে পারে, পোষকের দেহে প্রতিষ্ঠা লাভ করে রোগ সৃষ্টি করে। তো এইটার জন্য এটাকে বলা হচ্ছে যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত করে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের, আর যে প্রতিরক্ষামূলক যে ইয়াটা করে সেটাকে বলা হয় রাসায়নিক অস্ত্র। সেটা হচ্ছে টক্সিন বলো, এনজাইম বলো, বিভিন্ন ধরনের বৃদ্ধি নিয়ন্ত্রক, সেগুলো হচ্ছে প্যাথোজেন রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহার করে।
তাহলে কি বললাম যে এই যে প্যাথোজেনের দেহে পোষকের দেহে প্যাথোজেনের প্রবেশ, তারপর হচ্ছে রোগ সৃষ্টি করা পর্যন্ত যে এই যে প্রক্রিয়াটা, সেটাকে প্যাথোজেন দুইটা ভাবে কি সম্পন্ন করে। একটা হচ্ছে কি রাসায়নিক অস্ত্র, যেটা বলেছি যে সেটা কোনগুলো, রাসায়নিক অস্ত্র, এটা কি টক্সিন। রাসায়নিক অস্ত্রের মধ্যে মেইনলি হচ্ছে যে টক্সিন তৈরি করে, এবং হচ্ছে আরেকটা কি এনজাইম তৈরি করতে পারে। আর আরেকটা টাইপ হতে পারে কি বিভিন্ন ধরনের হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রক, আমরা বৃদ্ধি নিয়ন্ত্রক বলি, ঠিক আছে। বৃদ্ধি নিয়ন্ত্রক। এরপর আরেকটা আছে যেটা বললাম যে মেকানিক্যাল বা যান্ত্রিক বল। যান্ত্রিক বল অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে টক্সিন, এই যে রাসায়নিক অস্ত্র তৈরি করলো বা যে টক্সিনের কথা বললাম, এনজাইম বললাম, এগুলো প্যাথোজেন তৈরি করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যাথোজেন এগুলো তৈরি না করে যে এমন ভাবে সে ফোর্স করে যেটা যার জন্য কি হয় যে কোষ প্রাচীর, পোষকের কোষের ত্বক বলো, প্রাচীর বলো, কোষ ঝিল্লি বলো, প্রোটোপ্লাজম বলো, এগুলো বিগলিত হয়ে যায় বা নষ্ট করে যায় একটা ফোর্সের ফলে। তো সেইভাবেও সে কি করতে পারে যে প্যাথোজেনের দেহে প্রতিষ্ঠা লাভ করতে পারে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে দুইটা পদ্ধতির কথা বললাম, যে রাসায়নিক অস্ত্র কিংবা যান্ত্রিক বল, এই দুইটার যে কোনো একটি দিয়েও সে পোষকের দেহে প্রবেশ করতে পারে, অথবা যে দুইটার মিলিত ভাবেও সে অনেক সময় দুইটা মিলিত প্রয়োগেও সে প্যাথোজেনের পোষকের দেহে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আসলে আজকে আমরা কি বলেছি যে টক্সিনের ভূমিকা পড়বো, বা হচ্ছে যে টক্সিনটা কি। হ্যাঁ, তো এই যে রাসায়নিক অস্ত্রের মধ্যে কি বললাম যে টক্সিনের কথা বলছি। তো টক্সিনের, তাহলে টক্সিনটা কি, যে টক্সিন বলছি, টক্সিন কি সহজ ভাষা বলা যায় যে একটা পদার্থ, মানে এমন একটা পদার্থ যা কি করে রোগ সৃষ্টি করে। যদি বলি বিভিন্ন সায়েন্টিস্টের রেফারেন্স দিয়ে যদি আমি বলতে পারি, উইডলগ একজন ইয়ে আছেন যে বিজ্ঞানী, উনি কি বলেছে যে দেখো উইডলগের ভাষায় টক্সিনটা কি, অণুজীব বা অণুজীব পোষক কমপ্লেক্সের দ্বারা সৃষ্ট এমন একটি বিষাক্ত পদার্থ যা কিনা উদ্ভিদে রোগ সৃষ্টি করে, সেটাকে বলা হয় টক্সিন, ঠিক আছে। উইডলগ কি বলেছেন যে 1960, টক্সিনটা কি, যে অণুজীব বা অণুজীব এবং পোষক কমপ্লেক্সের দ্বারা সৃষ্ট এমন একটি বিষাক্ত পদার্থ যা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ করে, সেটাকে বলা হয় টক্সিন। আর যদি বলি জিএন অ্যাগ্রোসের কথা বলি, যাকে বলা হয় যে আধুনিক রোগ তত্ত্বের জনক, অ্যাগ্রোস কি বলেছে যে টক্সিন হচ্ছে এমন একটি পদার্থ, বা টক্সিন বলতে বোঝায় এমন একটি পদার্থ যা কিনা এমন একটি বিষাক্ত পদার্থ যা উদ্ভিদে তৈরি হয়, মানে প্যাথোজেন কর্তৃক সৃষ্টি হয়, এবং হচ্ছে কি উদ্ভিদের রোগ সৃষ্টি করে, ঠিক আছে। যে প্যাথোজেন দ্বারা সৃষ্ট এমন একটি বিষাক্ত পদার্থ যা উদ্ভিদের রোগ সৃষ্টি করে, সেটাকে বলা হয় টক্সিন। তার মানে কি যে টক্সিন একটা এমন একটা বিষাক্ত পদার্থ যেটা উদ্ভিদে প্যাথোজেন কর্তৃক নিঃসৃত হয়, এবং সেটা কি করে যে উদ্ভিদে রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টিকারী হিসেবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে রোগ সৃষ্টিকারী পদার্থ হিসেবে টক্সিনের ভূমিকা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। টক্সিনটা দেখা যায় যে এটা একটা ক্ষুদ্র একটা অণু, টক্সিনটা ক্ষুদ্র অণু, কিন্তু সেটা কি করে যে অনেক বৃহৎ বা ম্যাক্রো অর্গানিজমের উপর সে কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প পরিমাণ টক্সিন অনেক বৃহৎ পরিমাণ মানে পোষকের রোগ সৃষ্টি করতে পারে অনেক ইয়াতে। মানে টক্সিন, মানে মেন কথাটা হচ্ছে কি যে টক্সিনের ভূমিকাটা মানে সীমিত আকারেও সে কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে অল্প পরিমাণ টক্সিন সম্পূর্ণ উদ্ভিদটাকেও বা সম্পূর্ণ কোষটাকে, উদ্ভিদ কোষকে বিনষ্ট করে দিতে পারে, ঠিক আছে। তার মানে কি এক্ষেত্রে টক্সিনের বিষক্রিয়াটা কি অধিক, ঠিক আছে, ব্যাপক আর কি যেটা। আর যেটা হচ্ছে যে এটা কি করে যে কোষ প্রাচীরটাকে, কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমে বলো বা যে কোষের যে পোষকের ভিতরে যে কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় বা বিপাকীয় প্রক্রিয়া প্রতিনিয়ত চলে, সেই কাজগুলোকে সে কি করে টক্সিনটা বিনষ্ট করে দেয়, স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এটা অনেকটা কি এনজাইমের মতো, মানে অ্যান্টিবায়োটিকের মতো, কিন্তু কার্যকরী এর গঠনটা আর কি অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো, বাট হচ্ছে কি কার্যকরী দিক থেকে এটা আলাদা, ভূমিকাটা আলাদা। কার্যকরী কিভাবে, যেটা এটা আবার কি করে যেটা বললাম যে সূক্ষ্মভাবে সে কাজ করে টক্সিনটা, সে পোষকের দেহের ভিতরে কি করে যে বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যাবলী বলো বা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সে কি করে বিনষ্ট করে দেয়,
হ্যাঁ, সেটা সূক্ষ্মভাবে করে বিনষ্ট করে, কিন্তু সে আবার এনজাইমের মতো, এনজাইম যেমন কি করে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি করে যে কোষের যে যে গঠনগত অবিচ্ছেদ্যতা থাকে সেটা বিনষ্ট করে দেয়, এটা তা করে না, টক্সিন তা করে না। কিন্তু এনজাইম যখন টক্সিন হিসেবে কাজ করে তখন কিন্তু এনজাইম কি করে যে কোষ প্রাচীরের যে বিগলন করে সেটা ভিতরে যে স্ট্রাকচারটা আছে কোষ প্রাচীরের সেটা বিনষ্ট করে দেয়, যেটা টক্সিন করে না। কিন্তু টক্সিন সূক্ষ্মভাবে এমনভাবে কাজ করে যে বিভিন্ন বিপাকিয়া বা উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্ষমতা লোপ পায়। ঠিক আছে, এই হলো টক্সিনের কথা। তাহলে এই যে টক্সিনের কথা বলছি, টক্সিন তাহলে কত প্রকার? টক্সিনের উৎস বলো ও উৎসের উপর ভিত্তি করে বা প্রকৃতির উপর ভিত্তি করে বা সুনির্দিষ্টতার উপর ভিত্তি করে টক্সিনকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা টাইপস অফ টক্সিনে আসো, দেখি যে টক্সিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আমাদের এখনকার টপিকস কি? টাইপস অফ টক্সিন, টক্সিনের প্রকারভেদ। তো টক্সিনের প্রকারভেদ যদি বলি যে হুইলার নামক একজন সায়েন্টিস্ট টক্সিনকে উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে, উৎস ও প্রকৃতির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 হচ্ছে, না সরি, তিনটা ভাগে ভাগ করেছেন। উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্যাথোটক্সিন, একটা হচ্ছে ভিভোটক্সিন, আরেকটা টাইপ হচ্ছে ফাইটোটক্সিন। এটা হোলার কিসের উপর ভিত্তি করে ভাগ করেছে? যে উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে টক্সিনকে তিনটা ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কি প্যাথোটক্সিন, নাম্বার 2 হয়েছে ভিভোটক্সিন, আর একটা হচ্ছে ফাইটোটক্সিন। আমরা এটার এক্সাম্পল পড়বো, এটা সম্পর্কে জানবো। তার আগে তোমাদের একটু বলে নিচ্ছি যে এই যে তিনটা বললাম যে প্যাথোটক্সিন, ভিভোটক্সিন এবং ফাইটোটক্সিন, তিনটা কিন্তু পার্থক্য তোমরা পড়বে। ঠিক আছে, পড়তে হবে কি এখানে এই তিনটা পার্থক্য পড়তে হবে। ঠিক আছে, টাইপস অফ টক্সিনের পড়তে হবে, বিভিন্ন ধরনের টক্সিনের বর্ণনা করতে হবে। তো আচ্ছা, প্যাথোটক্সিনটা কি? প্যাথোটক্সিনটা হচ্ছে যখন প্যাথোজেন কর্তৃক যে নিঃসৃত প্যাথোজেন যখন পোষকের দেহে যে পদার্থগুলো নিঃসৃত করে সেটাকে তো টক্সিন বলা হয়, যেটা দ্বারা বিষক্রিয়া করে। তো এই প্যাথোজেন কর্তৃক নিঃসৃত যে টক্সিনটা যদি উদ্ভিদে রোগ সৃষ্টি করে, মানে যে রোগ সৃষ্টি করে যে প্যাথোজেনগুলো তৈরি হয় উদ্ভিদ প্যাথোজেন কর্তৃক, মানে যে পোষক দেহে থাকে সেই পোষকের দেহে প্যাথোজেনটা যে রকম বহিষাক্ত পদার্থ নিঃসৃত করে উদ্ভিদ রোগ, সেটাকে বলা হয় প্যাথোটক্সিন। মানে এই ক্ষেত্রে টক্সিনটা শুধুমাত্র প্যাথোজেন কর্তৃক নিঃসৃত হয়। সোজা ভাষায় যদি বলি যে জীবাণু সৃষ্টিকারী প্যাথোজেন কর্তৃক নিঃসৃত টক্সিনকে বলা হয় প্যাথোটক্সিন। এই প্যাথোটক্সিনটা আবার এই যেটা বললাম যে কার্যকর, এটা খুবই কার্যকর ভাবে, কেমন কার্যকর? যেটা যে এটা যদি কোনো সুস্থ সংক্রমণশীল দেহে প্রবেশ করানো হয় তবে সেটা সেখানে খুব দ্রুত সেটা কি করে বা অংশ বিশেষ বা সম্পূর্ণ দেহটাকে বিনষ্ট করে দেয়। মানে সুস্থ উদ্ভিদ দেহ যদি এই প্যাথোটক্সিনটাকে প্রবেশ করানো যায় সংক্রমণশীল, মানে যেটা হচ্ছে সংবেদনশীল দেহে যদি প্রবেশ করা যায় পশুকে দেহে, তবে এটা দ্রুত রোগ সৃষ্টি করতে পারে। এবং এটার কার্যকারিতা এমন যেটা একটা অল্প পরিমাণেও সেটা অ্যাক্টিভ থাকে। আবার যখন এটার পরিমাণটা, এই টক্সিনের পরিমাণটা যদি বৃদ্ধি পায় তবে রোগের তীব্রতাটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, এই টক্সিনটা আবার হচ্ছে কি দুইটা টাইপেরও হতে পারে। প্যাথোটক্সিনটা দুইটা টাইপ, পারে কি দুইটা ভাবে কাজ করে। যেটা হচ্ছে যে যখন যে প্যাথোজেনটা যে পোষকে আছে, যদি শুধু সেই পোষকে নিঃসৃত হয়ে টক্সিনটা ওই পোষককে বিনষ্ট করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই প্যাথোজেনটা যে উদ্ভিদ দেহে আছে, সেখানে যে পোষকে আছে সেখানে না থেকে অন্য পোষককেও সে বা অন্য উদ্ভিদ পরিবারকেও বিনষ্ট করতে পারে বা ধ্বংস করতে পারে বা রোগ সৃষ্টি করতে পারে। তো এই অনুযায়ী সেটাকে বলা হচ্ছে যে হোস্ট স্পেসিফিক, আর একটা হচ্ছে হোস্ট নন স্পেসিফিক। ওইটা আবার আলাদা, মানে স্পেসিফিক এরিয়ার উপর ভিত্তি করে আবার ওইটা দুইটা টাইপের হতে পারে। কিন্তু এখানে প্যাথোটক্সিনের মধ্যে দুইটা টাইপের দেখা যায়। যে একটা হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্যাথোজেনটা যে দেহে আছে, যে পোষকে আছে সেই পোষকে রোগ সৃষ্টি করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে
অন্য পশুকেও সে রোগ সৃষ্টি করতে পারে বা অন্য উদ্ভিদ পরিবারে। তো সেই হিসেবে এটা দুইটা টাইপের। এক্সাম্পল দেখো, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, প্যাথোটক্সিনের এক্সাম্পল একটা হচ্ছে ভিক্টোরিন, ঠিক আছে, তারপর হতে পারে টি টক্সিন, হতে পারে টি টক্সিন, ঠিক আছে, HS টক্সিন। আমি এগুলা আবার আমি এটা আরেকটু ডিটেলসে পরে বলবো যখন আরেকটা এক্সাম্পলে যাব ক্লাসিফিকেশনে, এটা টক্সিনের ক্লাসিফিকেশনে, দেন আমি এটা তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলবো। আপাতত এইটুকু শুধু জানা যে প্যাথোটক্সিনের এক্সাম্পলের মধ্যে হচ্ছে ভিক্টোরিন হতে পারে, টি টক্সিন হতে পারে, HS টক্সিন হতে পারে, ট্যাপ টক্সিন হতে পারে। এটা এটা হচ্ছে প্যাথোটক্সিনের এক্সাম্পল। এবার আসো ভিভোটক্সিন। নাম্বার 2 কি বলেছি? ভিভোটক্সিন। ভিভোটক্সিনটা কি? যখন কিনা পোষক বা প্যাথোজেন বা উভয়ের যে পদার্থ বিষক্রিয়া, মানে উদ্ভিদের যে পদার্থ, রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, হ্যাঁ, ওই যে প্রতিরক্ষার জন্য বা যেটা বলো যে নিঃসৃত যে রাসায়নিক পদার্থটা, সেটাকে বলা হয় ভিভোটক্সিন। মানে এক্ষেত্রে মেইন কথাটা হচ্ছে ভিভোটক্সিন এমন একটা রাসায়নিক পদার্থ বা টক্সিন যেটা এমন একটা টক্সিন যেটা হচ্ছে পোষক এবং হচ্ছে যে প্যাথোজেন বা পরজীবী উভয়ই কি করে, যে এটা প্যাথোজেন এবং হচ্ছে যে হোস্ট দুইটাই এটা নিঃসৃত করতে পারে। কোনটা? ভিভোটক্সিনটা, ঠিক আছে। তবে এক্ষেত্রে ভিভোটক্সিনটা মানে এক্ষেত্রে প্যাথোজেন দুইটা ভাবে কাজ করে, তিনটা ভাবে বা তিনটা নীতি মেনে কাজ করে। একটা হচ্ছে সে কি করে, ভিক্টোরিনকে কি করে, সংক্রমণ, ভিক্টোরিনকে পৃথক করে দেয়। তিনটা নীতি এটাতে আর কি যেটা আছে, যে তিনটা ক্রাইটেরিয়া সে অবলম্বন করে। ভিভোটক্সিনের ক্ষেত্রে দেখা যায় যে কি, এটা ভিক্টোরিনকে পৃথক করে দেয়। ভিক্টোরিনকে কি করে, এটাকে সুস্থ গাছে সংক্রমণ, সুস্থ উদ্ভিদে সংক্রমণ করলে কি করে, যে এটা আংশিক বা সম্পূর্ণ রোগ প্রকাশ পায়। আরেকটা হচ্ছে কি, এটা ওকে বিশুদ্ধ করে দেয়, ঠিক আছে, একটা পৃথক করে, একটা বিশুদ্ধ করে। আরেকটা হচ্ছে কি, এটা সুস্থ কোনো ইয়াতে প্রবেশ করানো হলে সেক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ রোগ প্রকাশ পায়। তার মানে কি বলেছে, যে এটা তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করে কি ভিভোটক্সিনের ক্ষেত্রে। ভিভোটক্সিনটার ক্ষেত্রে দেখা যায় যে পোষক এবং হচ্ছে পোষক বা হোস্ট এবং প্যাথোজেন বা পরজীবী যেটা কি করে, যে সেটা উভয়ই এই টক্সিনটা নিঃসৃত করে, ঠিক আছে। এইটা আবার হচ্ছে কি, এটা হলো নন স্পেসিফিক টক্সিন, ঠিক আছে। নন স্পেসিফিক যে পোষকগুলো, মানে এটা হচ্ছে কি, যেখানে যে উদ্ভিদে তৈরি হয় বা যে হোস্টে এটা প্যাথোজেনটা থাকে, সেই প্যাথোজেনটা ওখানে রোগ সৃষ্টি না করে অন্য উদ্ভিদ পরিবারও সে রোগ সৃষ্টি করতে পারে, ওটা ভিভোটক্সিনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখো যে ভিভোটক্সিনের এক্সাম্পল দেখি। একটা আছে পাইরিকোলারিন, আরেকটা বলতে পারি ফুইজারিক অ্যাসিড। আমি ডিটেলস আবার বলবো যে কোন হোস্টের নাম কি, প্যাথোজেনের নাম কি, রোগের নাম কি, একটু পরে আমি আবার জানাচ্ছি তোমাদেরকে। জাস্ট খালি এটা এখন দেখো, ভিভোটক্সিনের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে পাইরিকোলারিন এবং হচ্ছে ফুইজারিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে, এটা হলো টক্সিনের নাম, ঠিক আছে। এরপর আসো নাম্বার 3। নাম্বার 3-তে আসো যে ফাইটোটক্সিন। ফাইটোটক্সিনটা হচ্ছে এমন একটা টক্সিন, যে টক্সিনটা কি করে, যে পোষকের উপর বিষক্রিয়া করে। প্যাথোজেন কর্তৃক নিঃসৃত যে টক্সিনটা পোষকের উপর বিষক্রিয়া করে, সেটাকে বলা হয় ফাইটোটক্সিন। এই ক্ষেত্রেও হচ্ছে যে সেটা হচ্ছে যে প্যাথোজেনটা যে পোষকে থাকে বা যে উদ্ভিদে থাকে রোগ ইয়াতে, সেখানে না থেকে অন্য কোনো উদ্ভিদ পরিবারে বা অন্য কোনো উদ্ভিদ, অন্য প্রজাতির উদ্ভিদে কি করতে পারে, সংক্রমণ ঘটাতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে সেখানে কি করতে পারে, যে সম্পূর্ণ বা আংশিক রোগ লক্ষণ প্রকাশ পায়, ঠিক আছে, বা ভিন্ন ধরনের রোগ লক্ষণ সে প্রকাশ করতে পারে। এটা কিসের কথা বলছি? ফাইটোটক্সিনের কথা বলছি। আসলে ফাইটোটক্সিনের এক্সাম্পল হচ্ছে অল্টারিন, অক্সালিক অ্যাসিড, এগুলো হচ্ছে ফাইটোটক্সিনের এক্সাম্পল, ঠিক আছে। আমি এরপর দেন যখন চার্ট দেখাবো, তখন আবার এই সবগুলোর নাম দেখাবো, এক করতে দেখাবো, বারবার রিপিট হয়ে যাবে বলে এখন দেখাচ্ছি না, একবারে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে যে উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে হুইলার কি করেছে, যে তিনটা ভাগে ভাগ করেছে টক্সিনকে। একটা কি বলেছি, প্যাথোটক্সিন, নাম্বার 2 ভিভোটক্সিন, এবং হচ্ছে নাম্বার 3 ছিল ফাইটোটক্সিন। এবার আসো যে
পোষকের সুনির্দিষ্টতার উপর ভিত্তি করে অ্যাগ্রোস এবং তার সহকর্মীরা অ্যাগ্রোস এবং তার সহকর্মীরা কি করেছে, যে টক্সিনকে দুইটা ভাগে ভাগ করেছে। সেই ভাগ দুটো আমরা দেখি এখন। অ্যাগ্রোস ও তার সহকর্মীরা পোষকের সুনির্দিষ্টতার উপর ভিত্তি করে পোষকের অ্যাগ্রোস এবং তার সহকর্মীদের কথা বলছি, ঠিক আছে। পোষকের সুনির্দিষ্টতার উপর ভিত্তি করে একটা হচ্ছে যে পোষক সুনির্দিষ্ট, একটা হচ্ছে পোষক সুনির্দিষ্ট নয়। বলতে পারি যে হোস্ট স্পেসিফিক, হোস্ট নন স্পেসিফিক বা নন স্পেসিফিক হোস্ট, যেটাই বলো। কিসের উপর ভিত্তি করে, যে পোষকের সুনির্দিষ্টতার উপর ভিত্তি করে অ্যাগ্রোস এবং তার সহকর্মীরা টক্সিনকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি পোষক স্পেসিফিক টক্সিন, আর একটা হচ্ছে পোষক নন স্পেসিফিক বা নন স্পেসিফিক টক্সিন, যেটা, ঠিক আছে। তো এইটা কি, যে হোস্ট স্পেসিফিক মানে কি পোষকটা সুনির্দিষ্ট, যেটা হচ্ছে যে যখন যে প্যাথোজেন কর্তৃক মানে রোগ সৃষ্টিকারী প্যাথোজেন যে কর্তৃক যে নিশ্চিত পদার্থটা যদি যে প্যাথোজেনে সে থাকে, সেই প্যাথোজেন যে হোস্টের মধ্যে সে থাকে সেখানেই যদি সে রোগ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় যে হোস্ট স্পেসিফিক টক্সিন, ঠিক আছে। আমি আরেকটু ক্লিয়ার করি, দেখো যে রোগ সৃষ্টিকারী জীবাণু বা প্যাথোজেন কর্তৃক নিশ্চিত যে পদার্থ যেখানে থাকে, যে টক্সিনটা নিশ্চিত হয়, সেই টক্সিনটা যদি ওইখানেই রোগ সৃষ্টি করে, যে পোষকে সে থাকে সেই উদ্ভিদে যদি সক্রিয় হয় এবং সেখানেই যদি সে কি করে টক্সিনটা যদি সেখানে সক্রিয় হয় এবং সেখানে রোগ সৃষ্টি করে, সেটাকে বলা হয় হোস্ট স্পেসিফিক টক্সিন, ঠিক আছে। তো এর কার্যকারিতা আবার বেশি, যে কারণ যেহেতু সেখানে থাকে এবং এখানেই রোগ সৃষ্টি করে। এটা অল্প পরিমাণে, যেটা বললাম যে এটার পরিমাণের উপর তীব্রতা ডিপেন্ড করে, ঠিক আছে। যে এর পরিমাণ যদি টক্সিনের পরিমাণ যত বেশি হবে, রোগের প্রকোপ বা তীব্রতা তত বেশি হবে, ঠিক আছে। এটার এক্সাম্পল হচ্ছে টি টক্সিন, এইচএস টক্সিন, তারপর একে টক্সিন, ভিক্টোরিন, এগুলো হচ্ছে হোস্ট স্পেসিফিক বা পোষকের সুনির্দিষ্ট, মানে পোষকের সুনির্দিষ্ট যে টক্সিন গুলো সেটা। আর হোস্ট নন স্পেসিফিকের ক্ষেত্রে হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে উদ্ভিদের রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেনটা বা জীবাণুটা যে টক্সিনটা নিশ্চিত করে, সেটা যদি সেই উদ্ভিদের যে বা সেই পোষকের উপর অ্যাক্টিভ না হয়ে অন্য উদ্ভিদ পরিবারে বা অন্য জাতের বা অন্য প্রজাতিতে যদি রোগ সৃষ্টি করে এবং সেখানে রোগ লক্ষণ প্রকাশ করে, সেটাকে বলা হয় যে নন স্পেসিফিক বা হোস্ট নন স্পেসিফিক টক্সিন বলা হয়, ঠিক আছে। বা যেটা বলছিলাম যে কি হোস্ট নন স্পেসিফিক টক্সিন। তার মানেটা কি, যে এই যে প্যাথোজেনটা যে টক্সিনটা সৃষ্টি করতেছে, সেটা শুধু সেই উদ্ভিদের উপর ক্রিয়াশীল হয় না, অন্য একই প্রজাতির অন্য উদ্ভিদের উপর হতে পারে, কিংবা অন্য উদ্ভিদ পরিবারের মধ্যে গিয়ে সে সংক্রমণশীল হয় এবং হচ্ছে কি সেখানে রোগ লক্ষণ প্রকাশ করে, সেটা হচ্ছে কি হোস্ট নন স্পেসিফিক টক্সিন, ঠিক আছে। এটার এক্সাম্পলটা দেখো, যেটা বলেছিলাম যে পাইরিকুলারিন, তারপর হচ্ছে অল্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ফুজারিক অ্যাসিড, ঠিক আছে। তারপর ট্যাপ টক্সিন, এগুলো সবই হচ্ছে কি নন স্পেসিফিক টক্সিন, ঠিক আছে। এবার আসলে যেটা কথা বললাম যে পরে দেখাবো বারবার বলছি, সেই
চারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। যে টক্সিন কোন কোন প্যাথোজেনের, কোন কোন প্যাথোজেন কোন টক্সিন নিঃসৃত করে, এবং মানে প্যাথোজেনটা কি টক্সিন নিঃসৃত করে, টক্সিনের নাম, হোস্টের নাম, এবং হচ্ছে প্যাথোজেনের নাম। ঠিক আছে, টক্সিনের নাম, প্যাথোজেনের নাম, হোস্টের নাম এবং রোগের নাম। একটা চার্ট আকারে ছোট সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, বোর্ডটা ছোট, সো লেখাগুলো ছোট হবে। আমি তোমাদের বোঝার স্বার্থে, দেখো লেখার স্বার্থে আমি এখানে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখো এখানে হচ্ছে টক্সিনের নাম বা নেম অফ টক্সিন। ঠিক আছে, যাই লিখো, ছোট করে দিচ্ছি আরেকটু। হোস্ট বা পোষক। ঠিক আছে, রোগের নাম, প্যাথোজেনের নাম। কি দেখা যাচ্ছে তো সবার? আচ্ছা আসো, এখানে নাম্বার 1 এ লিখি ভিক্টোরিন। লেখা কিন্তু ছোট ছোট হবে, খেয়াল করতে হবে ভালো করে। আচ্ছা, ভিক্টোরিন, ভিক্টোরিনটা কোথায় রোগ সৃষ্টি করে? এটা জবের রোগ সৃষ্টি করে। হোস্ট হচ্ছে জব, হর্ডিয়াম ভালগার, তাই না? নাম শুনছো না? রোগের নাম ভিক্টোরিয়া ব্লাইট, ভিক্টোরিয়াল ব্লাইট। ঠিক আছে, রোগের নামটা কি? ভিক্টোরিয়াল ব্লাইট, জবের ব্লাইট বা ভিক্টোরিয়ান। টক্সিনের নাম হচ্ছে ভিক্টোরিন, ভিক্টোরিয়াল ব্লাইট বা ব্লাইট। প্যাথোজেনের নাম হচ্ছে হ্যালমেন্থোস্পোরিয়াম, ভিক্টোরিন। বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া প্যাথোজেন, তাই না? তোমরা যখন পড়েছি যে প্যাথোজেন কোনগুলো কোনগুলো রোগ সৃষ্টিকারী প্যাথোজেন, যেগুলো ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, মাইক্রোপ্লাজমা হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের প্যাথোজেনটা কি প্যাথোজেন হিসেবে কাজ করে, বিভিন্ন অণুজীব এগুলো। ঠিক আছে, আচ্ছা এখানে প্যাথোজেনের নাম হচ্ছে হ্যালমেন্থোস্পোরিয়াম ভিক্টোরিয়া, কি ছত্রাকের নাম। তো ভিক্টোরিয়াল কি ব্লাইট বা রোগের নাম হচ্ছে জবের ব্লাইট, টক্সিনের নাম হচ্ছে ভিক্টোরিন। নাম্বার 2 তে আসো, এইচএস টক্সিন। এটা আখের রোগ সৃষ্টি করে। আখের ক্ষেত্রে আখের পাতার কি করে? ব্লাস্ট, স্পট, লিফের স্পট সৃষ্টি করে। রোগের নাম হচ্ছে লিফ স্পট। আখের ক্ষেত্রে, আখের বৈজ্ঞানিক নাম নিশ্চয়ই জানো, তারপর বলে দিচ্ছি, স্যাকারাম অফিসিনারাম। ঠিক আছে, তো রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হচ্ছে, এটা তো বুঝতেই পারছো, আমি হ্যালমেন্থোস্পোরিয়ামটা লিখলাম না, এইচ স্যাকারি লিখে দিচ্ছি। ঠিক আছে, আমি রিপিট করলাম না, হ্যালমেন্থোস্পোরিয়াম স্যাকারি। এটা হচ্ছে আখের কি করে? লিফ স্পট রোগ সৃষ্টি করে এই প্যাথোজেনটা। ঠিক আছে, এরপর আসো টি টক্সিন। টি টক্সিন এটা কি করে? ভুট্টার রোগ সৃষ্টি করে। হোস্ট হচ্ছে এখানে ভুট্টা, জিয়ামেইস। ঠিক আছে, ভুট্টার কি রোগ সৃষ্টি করে? সাউদার্ন কর্ন লিভস। তোমাদের কিন্তু এই রোগের নাম, প্যাথোজেনের নাম, প্যাথোজেনের নাম, রোগের নাম, হোস্টের নাম তোমাদেরকে পড়তে হবে। অনেক সময় প্রশ্ন হিসেবে আসে যে
কোন প্যাথোজেন দ্বারা কোন রোগটা হয়েছে, হোস্ট কোনটা, ঠিক আছে, এটা তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা কি বলেছি, টি টক্সিনটা কোথায় হয়? টি টক্সিনটা হচ্ছে যে তোমার ভুট্টার ক্ষেত্রে হয়, যে ভুট্টার যে লিফ ব্লাইট, তুমি যদি এটা যদি মনে না থাকে যে সাউদার্ন কর্ন লিফ ব্লাইট যদি না মনে থাকে তাহলে শুধু ভুট্টার ব্লাইট লিখলেও চলবে। এটাতে তাহলে কি হচ্ছে যে হেলমিনথোস্পোরিয়াম, সেই হেলমিনথোস্পোরিয়ামে লিখলাম না প্যাথোজেনের নাম মেডিস, ঠিক আছে, এটা হচ্ছে প্যাথোজেনের নাম। ওকে, আচ্ছা তোমাদের জন্য আরেকটু সুবিধা আমি করে দিচ্ছি। এই তিনটা বললাম যে এই চারটা একত্রে আমার পরে করার কারণ হচ্ছে তোমরা একই জিনিস শিখবে, একটা প্যাটার্ন অনুযায়ী শিখলে অনেক সময় দেখা যায় যে আমাদের জন্য ইজি হয়, তোমার মনে রাখার সুবিধার জন্য আমি যে তখন বলেছি যে এক্সাম্পলগুলো, ওই ভিক্টোরিন বলেছিলাম, কোথায় বলেছিলাম মনে আছে, এইচএস টক্সিন, এইসিস টক্সিন বলেছি, টি টক্সিন বলেছি, একে টক্সিন বলেছি। এই টক্সিনগুলো হচ্ছে তোমার প্যাথোটক্সিনের এক্সাম্পল হিসেবেও তোমরা পেয়েছো, ঠিক আছে, হোস্ট স্পেসিফিক টক্সিনেও পেয়েছো, ঠিক আছে। তো ওইখানে শুধু আমি টক্সিনগুলোর নাম লিখেছিলাম, কোন রোগের ক্ষেত্রে কোন রোগ সৃষ্টি করে বা কোন প্যাথোজেন দ্বারা সেটা আমি লিখিনি। এটা একত্রে লেখার কারণ হচ্ছে তোমরা একবারে যখন পড়বে, আমি এই যে প্রথম তিনটা লিখেছি হোস্ট স্পেসিফিক ডিজিজের নাম, টক্সিনের নাম, ঠিক আছে, যে কোন হোস্ট স্পেসিফিক টক্সিন, এটা দিয়ে তোমরা প্যাথোটক্সিনের এক্সাম্পলও দিতে পারবে, হোস্ট স্পেসিফিকের এক্সাম্পলও দিতে পারবে। আবার যদি আলাদা করে আসে যে কোন হোস্টে মানে কোন প্যাথোজেন কোন ইয়াতে কি রোগ সৃষ্টি করে টক্সিনের নাম, সেই হিসেবে তোমরা যাতে দিতে পারো সেই জন্য তোমাদের বোঝার সুবিধাতে আমি একত্রে দিয়েছি, ঠিক আছে। এই তিনটা এক্সাম্পলের পরে আমি আরো তিনটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ফুজারিক অ্যাসিড, এটাও কিন্তু তোমরা প্যাথোটক্সিনের মধ্যে পেয়েছো না, ঠিক আছে। এরপর দেখো আরেকটা লিখছি, পাইরি, আমার মনে হয় নিচের লেখাটুকু কি দেখা যাবে, বুঝতে পারছি না, একটু মুছে দিলে মনে হয় উপরে লিখতে পারতাম, মুছে দিই। পাইরিকুলারিন, এই ফুজারিক অ্যাসিড পাইরিকুলারিন এটাও কি টক্সিনের নাম, ঠিক আছে। তাহলে কোথায় রোগ সৃষ্টি করে ফুজারিক অ্যাসিড, দেখো টমেটো এবং তুলা, ঠিক আছে, ফুজারিক অ্যাসিড হচ্ছে টমেটো এবং তুলাতে রোগ সৃষ্টি করে, এবং হচ্ছে এটার হলো তোমার রোগের নাম হচ্ছে উইল্ট রোগ সৃষ্টি করে। এটার ফুজারিয়াম অক্সিপারাম লাইকোপারসিভ, ফুজারিয়াম অক্সিপারাম লাইকোপারসিভ বা ফুজারিয়া, এটা হচ্ছে লাইকোপারসিভ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে টমেটোর ক্ষেত্রে। তোমরা লিখতে পারো যে প্যাথোজেন হচ্ছে ফুজারিয়ামের বিভিন্ন প্রজাতি, ঠিক আছে, রোগের নাম লিখবে ফুজারিয়ামের বিভিন্ন প্রজাতি, ফুজারিয়ামের বিভিন্ন প্রজাতি এটা প্যাথোজেন হিসেবে কাজ করে। এই প্যাথোজেন দ্বারা যে নিঃসৃত হয় যে টক্সিনটা সেটার নাম হচ্ছে ফুজারিক অ্যাসিড, ঠিক আছে, বিভিন্ন প্রজাতি। আসো এবার আসো পাইরিকুলারিন, পাইরিকুলারিন এটা হচ্ছে ধান, অরেঞ্জা স্যাডাইভা, ধানের বৈজ্ঞানিক নাম সবাই জানো। আর হচ্ছে ধানের এটা কি রোগ সৃষ্টি করে, ধানের ব্লাস্ট রোগ সৃষ্টি করে, ব্লাস্ট রোগ বা পাতা পড়া রোগ যেটা সৃষ্টি করে, বা পাতা ঝলসানো রোগ সৃষ্টি করে। পাইরিকুলারিন যে টক্সিনটা সেটা কোনটা হোস্ট, এটা প্যাথোজেনটা কি অরাইজা, পাইরিকুলারি অরাইজা, ঠিক আছে। পাইরিকুলারি অরাইজা কর্তৃক নিঃসৃত যে টক্সিনটা সেটা কি করে, যে ধানের ব্লাস্ট রোগ সৃষ্টি করে। এই এক্সাম্পলটা হচ্ছে তোমরা কোথায় পেয়েছো, ভিভটক্সিনের ক্ষেত্রে পেয়েছো, ঠিক আছে, মনে আছে তো, যে ভিভটক্সিনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনটা পাইরিকুলারিন বলেছিলাম। আর ফুজারিক অ্যাসিডটা, ফুজারিক অ্যাসিড, টি টক্সিন, এইচএস, এভিক্টোরিন, এই সবগুলোই বলেছিলাম কোথায়, প্যাথোটক্সিনের ক্ষেত্রে, ঠিক আছে। আমি এখান থেকে মুছে দিচ্ছি, আমি আরো কয়েকটা নাম লিখবো উপরের দিকে, এদিকে মুছে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। ট্যাপটক্সিন,
ট্যাপ টক্সিন কোথায়? এটা হোস্ট হচ্ছে তামাক, নিকোটিয়ানা টোবাকাম, ঠিক আছে? তামাকের হচ্ছে ওয়াইল্ড ফায়ার রোগ সৃষ্টি করে। রোগের নাম হচ্ছে ওয়াইল্ড ফায়ার। সিউডোমোনাস, এটা সিউডোমোনাস বুঝতেই পারছো, ব্যাকটেরিয়ার নাম। সিউডোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা এই ডিজিজটা হয়, ঠিক আছে? যে কিছু কিছু কি বলেছি যে ছত্রাক দ্বারা, প্যাথোজেন দ্বারা হয়, কিছু ব্যাকটেরিয়া দ্বারাও কি উদ্ভিদের রোগ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? ব্যাকটেরিয়াও কিছু কি করে টক্সিন নিঃসৃত করে, সেটা হচ্ছে কি ট্যাপ টক্সিনটাকে নিঃসৃত করে। সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়াটা কি করে এই ট্যাপ টক্সিনটা নিঃসৃত করে, কি রোগ হয়? তামাকের ওয়াইল্ড ফায়ার রোগ সৃষ্টি হয়। অল্টারিন নামক একটা আছে, সেটা কি হয় যে আলু, টমেটো এগুলোতে রোগ সৃষ্টি হয়। হ্যাঁ, সেটা কি রোগ সৃষ্টি করে? যে এটা ব্লাড রোগ সৃষ্টি করতে পারে। অল্টারনারিয়া সোলানি, অল্টারনারিয়া সোলানি দ্বারা ব্লাড, যেটা সেটা বললাম যে আর্লি ব্লাড রোগ সৃষ্টি হয়। আলুর দুইটা ডিজিজের মাঝে একটা আছে কি লেট ব্লাড রোগ সৃষ্টি, যেটা বিলম্বিত ধসা রোগ বলে, আরেকটা হচ্ছে আর্লি ব্লাড রোগ সৃষ্টি করে। অল্টারনারিয়া সোলানি দ্বারা যে নিঃসৃত হয় প্যাথোজেন ইয়াটার নাম সেটা হচ্ছে অল্টারিন বা অল্টারিক অ্যাসিড, যেটাই বলো তোমরা, সেই এটা দ্বারা কি হয় যে এই রোগটা সৃষ্টি হয়। এরপর আসো আরেকটা লাস্ট নাম দিচ্ছি, যেটা আচ্ছা একে টক্সিন, যেটা একটা আছে যে ধরো, আচ্ছা আরেকটা নাম দিচ্ছি যে তিনটা থেকে আমি এক্সাম্পল দিচ্ছি। এটা তো গেল প্যাথোটক্সিনের ক্ষেত্রে, ফাইটোটক্সিন, ভিভোটক্সিনের ক্ষেত্রে। এখন আসো ফাইটোটক্সিনের একটা এক্সাম্পল দিই। দেখো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হচ্ছে যে বিভিন্ন যখন যে গুদামে যে বিভিন্ন চারা থাকে, হ্যাঁ বিভিন্ন উদ্ভিদের চারা থাকতে পারে, সেই চারার মধ্যে যে পচন রোগ সৃষ্টি করে সেই ছত্রাকটা দ্বারা, যেমন হচ্ছে অ্যাসপারজিলাস নাইজার নামক একটা ছত্রাক দ্বারা পচন রোগ তৈরি করে। এটা পচন রোগ তৈরি করে বিভিন্ন যে চারাগুলো থাকে গুদামজাত উদ্ভিদের আর কি ক্ষেত্রে পচন রোগ সৃষ্টি করে। কি দ্বারা? অ্যাসপারজিলাস নাইজার দ্বারা। অ্যাসপারজিলাসটা কি তোমরা খুব বহুল পরিচিত কি একটা ছত্রাকের নাম দ্বারা, যেটা দ্বারা তোমার এই রোগটা সৃষ্টি করে, ঠিক আছে? আচ্ছা এটা সিউডোমোনাস পাইরেনজি টোবাকি দ্বারা। এই হলো মোটামুটি তোমাদের কি একটা চার্ট দিলাম, যে 8টা নাম বলেছি, তোমরা এটা পড়বে যে বিভিন্ন কোন প্যাথোজেন কোন হোস্টে থাকে, কি রোগ সৃষ্টি করে, এবং হচ্ছে টক্সিনের কি নামটা কি, টক্সিনটা তারা তৈরি করে। আচ্ছা লাস্টে আবার একটা জিনিস বলছি যে আজকে যে ইফেক্ট অফ টক্সিন। হ্যাঁ, নেক্সট টপিকস আজকে দেখো ইফেক্ট অফ টক্সিন। টক্সিনের ইফেক্টটা কি? এই যে টক্সিনের কথা বললাম যে টক্সিন বিভিন্ন টাইপের হতে পারে। টক্সিনটা হচ্ছে কি উদ্ভিদ মানে প্যাথোজেন কর্তৃক নিঃসৃত, অনেক সময় পোষক কর্তৃক নিঃসৃত হয়, তাই না? প্রতিরোধক ডিফেন্সের জন্য তৈরি হয়। তো প্যাথোজেন যে পদার্থগুলো নিঃসৃত করে যে রাসায়নিক পদার্থ হিসেবে, সেটা হচ্ছে যে বিষক্রিয়া করে উদ্ভিদের পোষকের দেহে, সেটাকেই তো বলা হচ্ছে যে টক্সিন। এই টক্সিনের তাহলে ইফেক্টটা কি, উদ্ভিদের দেহে কি করে? টক্সিনটা উদ্ভিদের বিভিন্ন ধরনের, যে উদ্ভিদ আমরা জানি যে সুস্থ উদ্ভিদে বিভিন্ন ধরনের বিপাক্রিয়া চলে, শারীরিক কার্যাবলী চলে প্রতিনিয়ত, উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের মেটাবলিক কার্যক্রম চলে বা বিপাক কার্যক্রম চলে। যদি কোনো কারণে উদ্ভিদ রোগাক্রান্ত হয় বা কোনো একটা ধরো যে স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কি হয়? উদ্ভিদ রোগাক্রান্ত হয়ে যায়, এবং তার এই যে স্বাভাবিক কার্যকলাপটা যে বিঘ্নিত হয়, তার ফলে কি হয়? বিভিন্ন ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায়। তো এই যে রোগ লক্ষণ প্রকাশ পায় বা উদ্ভিদ যে বিপাকীয় কার্যগুলি বাধাপ্রাপ্ত হয়, তার জন্য টক্সিনের বিশেষ ভূমিকা রয়েছে। টক্সিনটা কি করে? যে সেটা উদ্ভিদে আক্রমণ করে। হ্যাঁ, টক্সিনের এটা প্রথম ভূমিকাটা, মানে যদি বলি যে ভূমিকার ক্ষেত্রে যে মেইন যেটা, এটা কি উদ্ভিদ প্রথমে কি হবে? এই যে টক্সিনের ভূমিকার কথা বলছি, তাহলে কি করতে হবে? উদ্ভিদ প্রথমে প্যাথোজেন দ্বারা আক্রান্ত হতে হবে। উদ্ভিদ যদি প্যাথোজেন দ্বারা আক্রান্ত হয়, তবে কি করতে হবে? যে উদ্ভিদ প্যাথোজেন, সুস্থ উদ্ভিদকে যখন আক্রমণ করে প্যাথোজেন, তখন সেখানে কি করে? রোগ সৃষ্টি করে। সেটা কি করে? বিভিন্ন ধরনের টক্সিন পদার্থ হিসেবে, বিষাক্ত পদার্থ হিসেবে টক্সিন, বিভিন্ন ধরনের টক্সিন নিঃসৃত করে এবং উদ্ভিদকে রোগাক্রান্ত করে। এটা কি করে? যে অনেক সময় দেখা যায় যে এই টক্সিনের উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাজমকে
উদ্ভিদের যে প্রোটোপ্লাস্টটাকে সরাসরি কি করে ধ্বংস করে ফেলতে পারে বা বিনষ্ট করে বা আংশিকভাবে ধ্বংস করতে পারে এবং হচ্ছে রোগ সৃষ্টি করে, এটা সরাসরি করতে পারে। আবার প্রোটোপ্লাস্টের বিরুদ্ধে যে টক্সিনের যে কার্যকারিতা সেটা অনেকটা বিধ্বংসী, এতটা বিধ্বংসী যে অনেক সময় অল্প পরিমাণ টক্সিন অনেক বেশি পরিমাণে কি করে যে বেশি ক্ষতিকর হয়ে যেতে পারে। যে এটার আবার যেটা বললাম যে মাত্রার উপর এর তীব্রতাটা নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টক্সিনটা বিভিন্ন উদ্ভিদ পরিবারে, যেটা বললাম যে নন স্পেসিফিকের ক্ষেত্রে হতে পারে, যেটা যে বিভিন্ন উদ্ভিদ পরিবারে ওই যে পোষকে থাকে সেই পোষকে না থেকে প্যাথোজেনটা সেই টক্সিনটা অন্য পরিবারে বা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই পোষকে থাকে সেই নির্দিষ্ট পোষকে স্পেসিফিক হোস্টের ক্ষেত্রে বলা যায়, হোস্ট স্পেসিফিক টক্সিনের ক্ষেত্রে টক্সিনটা কি করে যে টক্সিন হিসেবে যে কাজ টক্সিন যে নিশ্চিত করে যে কিছু ছত্রাক বললাম, যে যেমন যে সিডোমোনাস ছত্রাকের বা কিছু ছত্রাকের কথা বললাম, সেই ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে কি করে অনেক সময় পোষকে উদ্ভিদে অথবা কি করে যে কালচার মাধ্যমে বিষাক্ত পদার্থ নিঃসৃত করে এবং মাত্রাতিরিক্ত বিষক্রিয়া ঘটায়। ঠিক আছে, এভাবে সে কি করতে পারে যে উদ্ভিদের ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যাথোজেনের যে ভিতরে যে আমরা যে বলছি যে উদ্ভিদের দেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া চলে, এনজাইমের কার্যকারিতায় বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে। তো সেক্ষেত্রে কি করে যে এনজাইমের সাথে মিলিতভাবে সে কি করে উদ্ভিদের পোষক উদ্ভিদকে আক্রান্ত করতে পারে। হ্যাঁ, উদ্ভিদের এনজাইমের ক্রিয়াকে বিঘ্নিত করে উদ্ভিদকে রোগাক্রান্ত করতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে টি টক্সিনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ধরনের এনজাইমের ক্রিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রে এটা কি করে যে টক্সিনটা উদ্ভিদের ভিতরে যে বিভিন্ন যে মেটাবলাইটস তৈরি হয়, যে প্রতিনিয়ত যে মেটাবলিক কার্যকরী চলে, যে মেটাবলিজম চলে, যার ফলে বিভিন্ন ধরনের মেটাবলিক পদার্থ তৈরি হয়, এটার এগেনস্টে অনেক সময় কি করে যে বিভিন্ন ধরনের অ্যান্টি মেটাবলাইট তৈরি হয়। যেমন হচ্ছে ট্যাপটক্সিনের ক্ষেত্রে দেখা যায় যে এক্সাম্পলটা হচ্ছে ট্যাপটক্সিনের, যেটা হচ্ছে বিভিন্ন এটা অ্যান্টি মেটাবলাইট হিসেবে এই টক্সিনটা তৈরি হয়, যার ফলে কি করে উদ্ভিদকে রোগাক্রান্ত করে ফেলে বা আক্রান্ত করে। আরো হতে পারে যে এরকম অনেক অনেক ভূমিকা আছে। তার মধ্যে আরেকটা বলি যে যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোষ ঝিল্লি বলো, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি বলো বা ক্লোরোপ্লাস্টের ঝিল্লি বলো, সেই ঝিল্লিতে সে কি করে যে ঝিল্লির ভেদ্যতাকে সে নষ্ট করে দেয় এবং উদ্ভিদকে রোগাক্রান্ত করে ফেলে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে টক্সিনটা কি করে যে এই যে ভেদ্যতার কথা বলছি যে কোষ ঝিল্লিটা কি করে কোষের ভিতরে যে একটা আয়নের যে ভারসাম্য রক্ষা করে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টক্সিনটা কি করে যে এই আয়নের যে ভারসাম্য বা ব্যালেন্সটা সেটা সে নষ্ট করে দেয়, ভারসাম্যটা সে নষ্ট করে এবং হচ্ছে কি করে কোষটাকে সে বিনষ্ট করে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে টক্সিনটা কি করে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের সংশ্লেষণে বাধা দান করে এবং বিভিন্ন ধরনের যে উদ্ভিদের যে দেখে যে স্বাভাবিক যে বিপাকীয় প্রক্রিয়া বা স্বাভাবিক যে কার্যকারিতা চলে সেটাকে সেই কর্মক্ষমতাটাকে সে নষ্ট করে দেয়। এই হচ্ছে মোটামুটি টক্সিনের যদি বলি এফেক্ট অফ টক্সিন। কিন্তু আরো আছে, এটা এখানেই শেষ না, এই সিলেবাসটা আরেকটু বড়, আমাদের হয়তো আরো 1-2টা ক্লাস লাগবে। আমি নেক্সট ক্লাসে আশা করি তোমাদেরকে এটা একটু জানাতে পারবো এই সম্পর্কে। আর আমরা যা পড়ছি যা বলতেছি যে অনলাইনে ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা একটা প্যান্ডেমিক অবস্থার মধ্যে যাচ্ছি, যে মহামারীর মধ্যে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা এখনো আসেনি। এই অনলাইন ক্লাসগুলো আমাদের সুযোগ্য অধ্যাপক প্রফেসর নেহাল আহমেদ স্যারের উদ্যোগে এবং বিভাগীয় প্রধান ওনাদের প্রত্যক্ষ ইয়াতে তত্ত্বাবধানে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, শুধুমাত্র তোমরা যাতে পিছিয়ে না পড়ো। আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে আমরা খুব বেশি সময় পাবো কিনা জানি না, কিন্তু সিলেবাস কিন্তু আমরা আমাদের গতিতে আমরা পড়িয়ে যাচ্ছি। আশা করছি তোমরা ফলো করবে এবং উপকৃত হবে। আমরা যা পড়াচ্ছি তোমাদেরকে বই থেকে পড়াচ্ছি, বইয়ের বাইরে বই যেটুকু বুঝতে পারছো ক্লাসে যেটুকু বুঝতে পারছো দেখে বাকিটা বই পড়ে আশা করি কি বাকি অংশটুকু তোমরা বুঝতে পারবে এবং পড়ালেখাটা যাতে একেবারে ডিটাচ না হয়ে যাও। ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে, তোমাদের উপকারে আসবে এবং তোমরা হতাশ হবে না। ঠিক আছে, বারবার বিভিন্ন অনেকে অনেক কথা বলছো স্টুডেন্টরা, সরাসরি ক্লাসে আসলে যতটা তোমাদেরকে বোঝাতে পারি আমরা এই অনলাইন ক্লাসে হয়তো তোমরা সেটুকু নিতে পারছো না বা বুঝতে পারছো না অনেকে, কিন্তু চেষ্টা করো বাসায় বসে বই পড়ো, আশা করি এই দুর্বলতাটুকু বা এই ইয়াটাকে তোমাদের থাকবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখার মাঝে থাকো, ভালো চিন্তা করো। ঠিক আছে, সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফিজ।